হ্যালো স্টুডেন্ট, আমরা যে PT2 সামনে এক্সাম রয়েছে তোমাদের, এবং আমি তোমাদের বলেছিলাম যে PT2 রিভিশন ক্লাস আমরা করব। তো প্রথমে দেখে নাও, একদম শুরু থেকেই বলছি যে চারটে জিনিস হচ্ছে: রেফারি, নটুকাকা, কোন দেশে, উদ্দেশ্য বিধেয় আর পদ পরিচয়, পদের শ্রেণী বিভাগ। পরীক্ষাটা 20 নাম্বারের MCQ, চারটে করে অপশন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে চারটে করে অপশন থাকবে, তার মধ্যে একটা অ্যান্সার হবে সঠিক। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এখানে চারটে রয়েছে, তাহলে চারটেতে 5টা করে কোশ্চেন আসবে। মানে রেফারি, নটুকাকা থেকে 5টা, কোন দেশে থেকে 5টা, উদ্দেশ্য বিধেয় থেকে 5টা এবং পদ পরিচয় ও পদের শ্রেণী বিভাগ থেকে 5টা প্রশ্ন আসবে। মোট 20টা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের করতে হবে, কোনো এখানে কিন্তু অপশন থাকবে না যে তুমি 20টার মধ্যে কোনটা করবে কি কোনটা করবে না। 20টা প্রশ্নই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, কোনো অপশন থাকছে না। এরপরে যেগুলো টেক্সটের যে সমস্ত অনুশীলনী পাঠটা রয়েছে, সেই অনুশীলনী থেকে তোমরা শুধুমাত্র সেই MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোকে দেখবে। প্রথম এটা তোমাদের দেখতেই হবে, সেটা কি না MCQ যেখানে থাকবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে থাকবে সেগুলো তোমরা দেখবে। নেক্সট কি দেখবে, তোমরা কিছু মিনিংগুলো যেগুলো আছে সেগুলো মিনিংগুলো দেখবে। তারপরে সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে খুঁটিয়ে গল্পটা পড়বে এবং গল্পের প্রত্যেকটা জিনিসকে কিন্তু তোমরা দেখবে, কারণ গল্প থেকেই কিন্তু প্রশ্নটা আসবে। অনুশীলনী থেকে কিন্তু সব প্রশ্ন আসবে এমন নয়, বারবার বলে দিচ্ছি। তাই রেফারি, নটুকাকার ক্ষেত্রে সমস্ত ডিটেলস তোমাদের পড়তে হবে, কোন দেশের ক্ষেত্রেও পড়তে হবে, উদ্দেশ্য বিধেয় এবং পদ পরিচয় শ্রেণী বিভাগ থেকে পড়তে হবে। আমি আরও ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তো এরপরে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমি এক একটা পার্ট থেকে, যেহেতু 5টা প্রশ্ন, আমি ডাবল প্রশ্ন আলোচনা করব, 10টা করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম রয়েছে, আমি একটা প্রশ্ন বলছি। বছর খানেকের মধ্যে, রেফারি নটুকাকা থেকে হচ্ছে, বছর খানেকের মধ্যে হাঁটু জখম হয়, কার কথা বলা হয়েছে? নিশ্চয়ই বুঝতে পারছো, নটুকাকার। আমি কোনো অপশন দিচ্ছি না, একেবারে ডাইরেক্ট অ্যান্সার নিয়ে আলোচনা করছি। বছর খানেকের মধ্যে হাঁটু জখম হয়, কার কথা বলা হয়েছে? অ্যান্সার নটুকাকার। সালতোড়ের সঙ্গে কাদের খেলা হয়েছিল? সালতোড়ের সাথে কাদের খেলা হয়েছিল? দলটা হচ্ছে রায়পুর। ঠিক আছে, রায়পুর দলের সাথে সালতোর দলের খেলা হয়েছিল। তারপর হচ্ছে স্কুলের মাঠে খেলা কখন হবে? কখন স্কুলের মাঠে খেলা হবে? দেখো, এত ডিটেলসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে বিকেল 4:15, বিকেল 4:15 সেই খেলাটা হবে। তারপরে গোলপোস্টের পেছনে কি গাছ ছিল? গোলপোস্টের পেছনে কি গাছ ছিল? গোলপোস্টের পেছনে দুটো কাঁঠাল গাছ ছিল। ঠিক আছে, দুটো কাঁঠাল গাছ সেখানে ছিল। কে দারুণ চালাকি করে গোল শোধ করে? কে দারুণ চালাকি করে গোল শোধ করে? সেটা কে না ফড়িং। ফড়িং কিন্তু রায়পুর দলের খেলোয়াড়। তারপরে ডোন্ট আর্গু, ডোন্ট আর্গু কার উক্তি? এই উক্তি দিয়ে কোনো কোশ্চেন আসতে পারে। ডোন্ট আর্গু কার উক্তি? কে বলেছিল এই কথাটা? সেটা হচ্ছে নটুকাকা। তারপরে রায়পুর দলের গোলকিপার কে? রায়পুর দলের গোলকিপার কে? তো এখানে অনেক রকম অপশন থাকতে পারে, ফড়িং, বেচু, তুফান, লালা। তাহলে কি হবে? লালা, তাই তো? তাহলে রায়পুর দলের গোলকিপার লালা। তারপরে দেখো, নটুকাকা কি কুড়িয়ে পকেটে পুরলেন? নটুকাকা একটা গল্পের মাঝখানে দেখা যাবে যে নটুকাকা একটা জিনিস মাঠ থেকে কুড়িয়ে পকেটে ভরছেন। তা কি সেটা? সেটা হচ্ছে বিজুর ভাঙা দাঁত। বিজুর যে দাঁতটা ভেঙে গেছিল সেটা নটুকাকা পকেটে পুড়েছিলেন। কার দাঁত ভেঙে গিয়েছিল যদি এই প্রশ্নটা আসে? কার দাঁত ভেঙে গিয়েছিল? সেটা হচ্ছে বিজুর। ঠিক আছে, তারপরে দেখো, নটুকাকার পেশা কি ছিল? এখানে নটুকাকার পেশা কিন্তু সবসময় জানতে হবে, তিনি একজন দাঁতের ডাক্তার ছিলেন, কারণ তার একটা দাঁতের ডাক্তারখানাও ছিল। ঠিক আছে, কিন্তু তিনি মাঝে মধ্যে রেফারির কাজ করতেন। ঠিক আছে, তো তার আসল পেশা হচ্ছে তার ডাক্তারি। তারপরে কি দেখো, এ তো গেল আমাদের নটুকাকা থেকে 10টা প্রশ্ন। এরপরেও আমি বলছি, এর থেকেও এর দেখতে পাচ্ছ তোমাদের এই কোশ্চেনগুলোকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি ডিটেলস কতটাই তোমরা পড়তে হবে। গল্পটাকে খুব ভালো করে পড়বে, সব অ্যান্সার পেয়ে যাবে। তারপরে দেখো,
কোন দেশে কবিতা থেকে? বৈষ্ণব পদাবলী রচয়িতা কে? একদমই একটু বাইরের প্রশ্ন, কিন্তু তবুও একটু পড়তে গেলে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি যেহেতু ক্লাসে, সেহেতু তোমাদের কাছে এই প্রশ্নটা আমি করতেই পারি। বৈষ্ণব পদাবলী রচয়িতা কে? বৈষ্ণব পদাবলী রচয়িতা চণ্ডীদাস। ঠিক আছে, তারপরে কমল, কমল, কমল শব্দের অর্থ কি? কমল, কমল, কমল শব্দের অর্থ কি? কমল শব্দের অর্থ পদ্মফুল। ঠিক আছে, কমল শব্দের অর্থ পদ্মফুল। আর কয়কার মল, কোমল, কোমল মানে নরম, এই দুটো অর্থ কিন্তু একটু দেখে রাখবে। তারপরে দেখো, ফিঙে কোথায় নাচে? ফিঙে, ফিঙে পাখি কোথায় নাচে? সেটা হচ্ছে গাছে গাছে। ঠিক আছে, গাছে গাছে ফিঙে নাচে। বাংলাদেশের দূর্বা কেমন? বাংলাদেশের দূর্বা কেমন? এখানে অপশন অনেক কিছু থাকতে পারে, কিন্তু অ্যান্সার কি হবে? কোমল। কয়কার মল, কোমল মানে নরম। বাংলাদেশের দূর্বা খুব কোমল বা নরম। তারপরে কোন দেশে কবিতার কবি কে? কোন দেশে কবিতার কবি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে তোমাদের বলে রাখি যে নুটু কাকা এবং কোন দেশে কবিতা এর লেখককে, এই লেখককে যেন এই বা কবিকে বা লেখককে, এই দুগুলো যেন তোমরা একটু দেখে রাখবে অবশ্যই, কারণ এইটা থেকে একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। তাহলে কোন দেশে কবিতার কবিকে? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে কোন দেশের গৌরবে আমরা আনন্দিত হই? কোন দেশের গৌরবে আমরা আনন্দিত হই? সেটা বঙ্গদেশের। আবার কোন দেশের দুঃখে আমরা দুঃখিত হই? সেটাও বঙ্গদেশের। ঠিক আছে, যাই প্রশ্ন থাকুক এরকম ভাবে, কোন দেশের গৌরবে আমরা আনন্দিত হই? বঙ্গদেশের। মরমে শব্দের অর্থ কি? মরমে শব্দের অর্থ কি? মরমে মানে হৃদয়ে। ঠিক আছে, মরমে মানে হৃদয়ে। চাতক কি করে? চাতক বাড়ি চায় বা জল চায় বা বৃষ্টি চায়, যাই হোক, তাহলে চাতক কি করে? বাড়ি চায়। তারপরে দেখো, কোন ভাষা মরমে প্রবেশ করলে প্রাণ আকুল হয়ে ওঠে? কোন ভাষা মরমে প্রবেশ করলে প্রাণ আকুল হয়ে ওঠে? অবশ্যই বুঝতে পারছো বাংলা ভাষা, কারণ বাংলা ভাষা নিয়ে আমাদের কথা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোন ভাষা মরমে প্রবেশ করলে প্রাণ আকুল হয়ে ওঠে? সেটা হচ্ছে বাংলা ভাষা। সোনার কমল বলতে কি বোঝায়? সোনার ফসল, সোনার ফসল বলতে কি বোঝায়? সেটা হচ্ছে পাকা ধান। আবার সোনার কমল বলতে কি বোঝায়? সেটা লাল পদ্ম, তোমাদের বইতে আছে, সেটাও হবে। ঠিক আছে, তাহলে এইগুলো একটু দেখে রাখবে। তাহলে এই দুটো গেল টেক্সটের পার্ট থেকে। এরপরে আমরা গ্রামার পার্টে চলে যাব। দেখো, বাক্যের কয়টি অংশ? এটা থাকতেই পারে। বাক্যের কয়টি অংশ? দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বাক্যে বাক্যে যার সম্পর্কে বা সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলে? বাক্যে যার সম্পর্কে বা সম্বন্ধে বলা হয় তাকে উদ্দেশ্য বলে। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্ন, অমল ভালো ফুটবল খেলে। অমল ভালো ফুটবল খেলে, এখানে ভালো ফুটবল খেলে বাক্যে মানে বাক্যটার মধ্যে ভালো ফুটবল খেলে এই অংশটাকে কি বলা হবে? উদ্দেশ্য না বিধেয়? এটাকে কি বলা হবে? এটাকে বিধেয় বলা হবে। তারপরে দেখো, দশরথের পুত্র রামচন্দ্র বনে গেলেন, এরকম মানে এক্সাম্পলগুলো যেগুলো বইয়েতে তোমাদের ডিসকাশন করা হয়েছে নাকি অনুশীলনীতে, ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের বইতে ডিসকাশন করা হয়েছে, সেইগুলো থেকে কিন্তু তোমরা হবে, কোনো এক্সট্রা জায়গা থেকে কিন্তু আসছে না। তাই দশরথের পুত্র রামচন্দ্র বনে গেলেন, এই বাক্যটাতে দশরথের পুত্র এই বাক্য অংশটি, হ্যাঁ মানে এই দুটি পদ বা এই বাক্যাংশটি, এগুলোকে কি বলা হবে? যে দশরথের পুত্র রামচন্দ্র বনে গেলেন, এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। কেন উদ্দেশ্য সম্প্রসারক? না, রামচন্দ্রের সাথে এগুলো যুক্ত হয়ে আছে। রামচন্দ্র হচ্ছে উদ্দেশ্য, রামচন্দ্র পদটাকে আরো সম্প্রসারিত করেছে বা বিস্তারিত করেছে দশরথের পুত্র এই দুটো শব্দ। ঠিক আছে, তাহলে দশরথের পুত্র এইটা হয়ে গেল উদ্দেশ্যের সম্প্রসারক। তারপরে সেরকমই আর একটা উদাহরণ, মেয়েটি নাকি সুরে গাইছে। তাহলে নাকি সুরে গাইছে, এখানে গাইছে তো হয়ে গেল বিদেহ, তাহলে নাকি সুরেটা কি? তাহলে হয়ে গেল বিদেহের সম্প্রসারক। তাহলে যদি প্রশ্ন আসে তাহলে এই বাক্যতে নাকি সুরে পদ দুটি কি পদ? সেটা কি হবে? না, বিদেহের সম্প্রসারক। ঠিক আছে, তারপরে দেখো, উদ্দেশ্যের মূল অংশকে কি বলে? উদ্দেশ্যের মূল অংশকে বলা হয় কর্তা, আর বিদেহের মূল অংশে কি থাকে? সেটা থাকে সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে উদ্দেশ্যের মূল অংশে থাকে কর্তা, আর তারপরে প্রশ্ন যদি আবার করা হয় সমাপিকা ক্রিয়া থাকে বাক্যের কোন অংশে, তাহলে সেটা হবে
বিদেহ অংশে, নাকি উদ্দেশ্য অংশে। ঠিক আছে, তাহলে কর্তা থাকে উদ্দেশ্য অংশে এবং সমাপিকা ক্রিয়া থাকে বিদেহ অংশে। ঠিক আছে, এরপরে দেখো, সমাপিকা ক্রিয়াটা হলো উদ্দেশ্য ও বিদেহের মধ্যে কখনো কখনো উহ্য থাকে কে। দেখো দুটো পদ থাকছে, দুটো অংশ থাকছে, একটা উদ্দেশ্য একটা বিদেহ। তাহলে এই উদ্দেশ্য এবং বিদেহের মধ্যে কে উহ্য থাকে, কে মাঝে মাঝে লুকিয়ে থাকে কিন্তু তার উপস্থিতি কিন্তু বাক্যে থাকে, তো সেটা কে না, সেটা হচ্ছে উদ্দেশ্য মাঝে মাঝে সেটা কিন্তু উহ্য থাকে। বাবা আমাকে বলে ভূতু, এই বাক্যে আমাকে বলে ভূতু এই পদগুলিকে কি বলবো আমরা, কি বলবো, বিদেহ বলবো, তাই তো। তাহলে বাবা বলছে, বাবা আমাকে বলে ভূতু, সেই আমাকে বলে শব্দটা হচ্ছে তোমার এখানে বিদেহ পাঠ পড়ছে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে কি বলা হয়। একই প্রশ্ন আগে আমরা প্রথমেই করেছি, উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় সেগুলোকে বলা হয় বিদেহ, আর যা সম্পর্কে কিছু বলা হয় সেটা বলা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে পদ পরিচয়ের চ্যাপ্টার থেকে পদ কয় প্রকার, প্রথমে একটাই প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে 5 প্রকার। এখানে কিন্তু কয়টা কি মানে কি, এই যে পদ কয় প্রকার, এটি কয় প্রকার, ওটি কয় প্রকার, এই যে কত প্রকার, এইগুলো কিন্তু একটা দেখে নেবে, এগুলো থেকে একটা প্রশ্ন হবে। পদ কয় প্রকার, 5 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার, বিশেষ্য পদ 7 প্রকার। তাহলে পদ হলো 5 প্রকার, বিশেষ্য পদ সেখানে হলো 7 প্রকার। ঠিক আছে, তো তারপরে যদি আমি এবার প্রত্যেকটা যে বিশেষ্য পদ যে তোমাদের ডিটেলসে দেওয়া যেহেতু হয়েছে, সেহেতু বিশেষ্য পদের যে 7টা প্রকার রয়েছে, সেই 7টা প্রকারের পাশে যে উদাহরণগুলো আছে সেগুলোকে কিন্তু একটু দেখে নেবে, তাহলে কেমন হবে, কিরকম প্রশ্ন হতে পারে সেখান থেকে। রবীন্দ্রনাথ কি প্রকার বিশেষ্য পদ, যদি এরকম প্রশ্ন আসে রবীন্দ্রনাথ কি প্রকার বিশেষ্য পদ, তাহলে হবে ব্যক্তিবাচক বিশেষ্য পদ। ঠিক আছে, কারণ রবীন্দ্রনাথ হচ্ছে একজন ব্যক্তি, সেহেতু এটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য পদ। ঠিক সেরকমই একটি স্থানবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও। একটি স্থানবাচক বিশেষ্য পদ যেমন কলকাতা, দিল্লি, বর্ধমান, এগুলো সবই হচ্ছে স্থানবাচক বিশেষ্য পদ। বেশ, তারপর হলো কোন পদের পরিবর্তন, এবার যদি প্রশ্ন আসে কোন পদের পরিবর্তন নেই, কোন পদের পরিবর্তন নেই, তখন সেটা হবে অব্যয় পদ। ঠিক আছে, তারপর ক্রিয়ার কাল কয় প্রকার, ক্রিয়ার কাল 3 প্রকার। কি কি তোমরা জানো, একটা হচ্ছে ভবিষ্যৎ, একটা হচ্ছে আমি যদি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই 3টে হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে, তারপরে দেখো রাজু খেলতে গিয়ে পা ভাঙলো, এই বাক্যে গিয়ে পদটি কি ধরনের ক্রিয়াপদ, এই বাক্যে গিয়ে পদটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ এর দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তাহলে রাজু খেলতে গিয়ে পা ভাঙলো, এই গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর ওইদিকে ভাঙলোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তারপরে দেখো যে ক্রিয়ার কর্মপদ থাকে তাকে কি বলে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে কি বলে, সমাপিকা ক্রিয়া, যা সকর্মক ক্রিয়া। আর যে ক্রিয়ার কর্মপদ থাকে না তাকে কি বলে, অকর্মক ক্রিয়া। তারপরে দেখো একটি অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও, যেমন হাসছে, কাঁদছে, নাচছে, এগুলো হচ্ছে অকর্মক ক্রিয়া, কারণ এগুলোর কোনো কর্মপদ থাকে না। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে একটি অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও, বা অনেকগুলো অপশন দেওয়া রইলো, সেটার মধ্যে কোনটা অকর্মক ক্রিয়া সেটা তোমাকে দেখতে হবে। তারপরে দেখো ছেলেরা ফুটবল খেলবে, ছেলেরা ফুটবল খেলবে, এখানে এইটি কোন কালের বাক্য, মানে এই বাক্যটি কোন কালে, সেটি হচ্ছে ভবিষ্যৎকালের, কারণ আমরা খেলবে এই যে ক্রিয়ার রূপটা দেখছি সেটা ভবিষ্যৎকালের রূপ, সেটা থেকেই আমরা চিহ্নিত করতে পারছি যেটা ভবিষ্যৎকালে ঘটবে। ঠিক আছে, তাহলে এটা ক্রিয়ার ভবিষ্যৎকালের মধ্যে পড়ছে। তাহলে এখানে আমরা 40টা প্রশ্ন আলোচনা করলাম। 40টা প্রশ্নের মধ্যে তোমাদের আশা করছি তোমাদের অনেকগুলো ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, এবং এরকম ধরনের প্রশ্নই কিন্তু আসবে, খুব জটিল আসবে না। আমি বারবার যেটা বলছি, টেক্সটগুলোকে খুঁটিয়ে পড়ো, তোমরা অ্যান্সার করতে পারবে। এবং সর্বশেষ বলে রাখি, খুব ভালো করে পরীক্ষা দাও, এবং সবাই যেন খুব ভালো নাম্বার পেতে হবে, এবং সবাইকে 20 কিন্তু তোমাদের পেতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।